আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কি একটা মগের মুলুকে বাস করছি? যে দেশের ভেতরে আসলে কোনো সরকার নাই। দেখেন, আমাদের দেশের সরকার কিন্তু এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস। অথচ এই ডক্টর ইউনূস যাবার আগে বা যাবার পরে তিনি দেখবেন এ দেশের ভেতরে তিনি ইতিহাসে একজন গাদ্দার হিসেবে পরিচিত পাবেন। কেন বলছি? হয়তোবা অনেকে বকাবকি করতে পারেন যে ডক্টর ইউনূসকে কেন গাদ্দার হিসেবে বলতেছি। দেখেন, 111 এর সরকার, যে ফখরুদ্দিনের সরকার, ফখরুদ্দিন মইনুদ্দিনের, এই ফখরুদ্দিনকে মানুষ এখন কিন্তু ঘৃণা করে। কেন? ফখরুদ্দিনের এই একপেশে নীতির কারণে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে সেখানে একটা স্বৈরাচার তৈরি হয়। এখন কেন বলছি তাহলে ডক্টর এই ফখরুদ্দিনের সাথে কেন ডক্টর ইউনূসের তুলনা দিচ্ছি? দেখেন, ফখরুদ্দিন যে সময়টাতে যে সরকার গঠন করেছিল সেটা এতটা শক্তিশালী হওয়ার কথা ছিল না। এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকার এই যে শক্তিশালী সরকার হওয়ার কথা ছিল। কারণ দেখেন, এই বিপ্লব সারা পৃথিবীতে যদি কয়েকটা বিপ্লব দেখেন, এর ভিতরে অন্যতম বিপ্লব হচ্ছে বাংলাদেশের বিপ্লবটা। আর এই বিপ্লব উত্তর একটা সরকার হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। অথচ আমরা জানি না কত অযোগ্য লোকদের দিয়ে আমরা এই সরকার গঠন করালাম। এখানে দেখেন, দিন দুপুরে পাথর চাপা দিয়ে মানুষ হত্যা করা হয়। তারপরে গাজীপুরে দেখেন দুটা ঘটনা ঘটে গেছে। এক সাংবাদিক নাকি মৃত্যুর পদযাত্রী, তাকে এই এই পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে, আবার ইট দিয়ে, চাঁদাবাজির জন্য, লাইভ করার জন্য। আবার আরেকটা নাকি নারী গঠিত, বা কেউ বলছে চাঁদাবাজি, কেউ বলছে নারী গঠিত, সেটার জন্য এই দুইটা দুইটা ঘটনা। তারপরও আপনি এই দেশের ভিতরে নির্বাচন এভাবে কিভাবে চিন্তা করেন, যখন দেশের ভেতরে কোন ধরনের সংস্কার নেই? ডক্টর ইউনূসকে কেন বলছি ব্যর্থ? ব্যর্থ হবে। তিনি ব্যর্থ, টোটালি ব্যর্থ। শুধু দেখেন, এই দেশটা একটু অর্থনৈতিক ভালো সাপোর্টটা পাইছে। এছাড়া কোন জিনিসটা ভালো আছে? আমরা এই সরকার ক্ষমতায় বসে, চেয়ারে বসে রয়েছে, আর টোটালি চাঁদাবাজদের হাতে এই দেশটাকে দিয়ে দিয়েছে। এখন এদিকে চাঁদাবাজির জন্য খুন হচ্ছে, ওদিকে চাঁদাবাজির জন্য খুন হচ্ছে। এখন চাঁদাবাজি যারা করে তারা তো মনে করেন জিনের দেশ থেকে, এরা জিন এসে করে না। কোন না দলে, কোন দলের তো তারা। এখন দলগুলোর উপর আমরা চাপ এই বলছি না যে দলগুলো তারা এই রায় দিচ্ছে বা তাদের অর্ডারই করছে, কিন্তু যারা চাঁদাবাজি করছে তাদেরকে তো প্রকাশ্যে একটা বিচারের দরকার। তাদের দৃশ্যমান বিচার নেই, বা তাদের এগেনস্টে তেমন কোনো এই অভিযানও নেই। এখন এই যে অবস্থা, পাথর দিয়ে থেতলে দেওয়া, ইট দিয়ে থেতলে দেওয়া, এখন এই মুহূর্তে আপনি আবার নির্বাচনের চিন্তা করতেছেন। এখন আওয়ামী লীগ যে গত যে 15 বছর যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সেখানে তারা দিনের ভোট রাতে করেছে, পরে ভোট কেন্দ্র দখল করেছে। এখন অপর একটা দল, এখন যে পরিস্থিতি, সেই দলটা যে আবার করবে না তার কোনো বিশ্বাস আছে? এখন আবার আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, এখন এই যে জুলাই আন্দোলনে যে 2000-এর অধিক ছাত্র জনতা মারা গেছে, 32,000-এর অধিক এই ছাত্র জনতা পঙ্গু হয়েছে। এখন এদেরকে গুলি কি করেছে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল, আর আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এরা মাঠে এসে গুলি করেছে? এরা নির্দেশ দিয়েছে, কিন্তু মাঠ থেকে তো পুলিশ প্রশাসনের এরা করেছে, বিজিবির এরা করেছে, র্যাবের সদস্যরা করেছে, সাথে আর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের আন্ডা বাচ্চা যা ছিল সবাই ছিল। কিন্তু আপনি দেখেন, কয়টা প্রশাসনের ভেতরে যারা এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, তার ভেতরে কয়জন পুলিশকে গ্রেপ্তার করেছে ডক্টর ইউনূসের সরকার? কয়জন র্যাবকে করেছে? কয়জন বিজিবিকে করেছে? সেনাবাহিনীর কিছু সদস্য সেখানে জড়িত ছিল। কাদেরকে করেছে? কেন এরা কি দায় এড়াতে পারবে? এরা নির্দেশ একজন দেয়, কিন্তু গুলিটা তো আপনি নির্দেশ দিলেন, গুলিটা যাকে দিয়ে করালেন সেও তো সমান দোষী নাকি? সে তো গুলি করেছে, অর্ডার জারি পাক না কেন। এখন এদেরকে কি কোনোভাবে ধরা হয়েছে? কয়জনকে ধরেছে? আসামি ধরা হয়েছে, অনেকগুলো ধরা হয়েছে মানলাম, কিন্তু কয়জনকে ধরা হয়েছে? এখন এই পুলিশ এখনই যারা একটা দলের দিকে ঝুঁকে পড়েছে, কারণ কি? ওই যে আপনার একটা একটা কোনো কেসের ব্যাপারে শুধু 50,000 টাকা নেয়, তাহলে ওই যে নেতারা 30,000 রাখে, 20,000 টাকা আবার প্রশাসনের কাছে দেয়, পুলিশের কাছে দেয়। এখন এরা ম্যানেজ হয়ে গেছে। তখন যখন এখানে যখন সংস্কার হবে না, যখন এখানে পুলিশ প্রশাসনের সংস্কার হবে না, নির্বাচনের বিষয়ে সংস্কার হচ্ছে না, তখন তো যখন তারা চিন্তা করবে যে একটা সরকার তারা তো ক্ষমতায় আসবেই, তখন যখন নির্বাচনে যাবে, নির্বাচনের দিন দেখবেন প্রশাসনগুলো সাইড দিয়ে দিয়েছে, অপরদিকে একটা বড় দল
ইচ্ছা মতে ভোট কেন্দ্র দখল করে তারা ভোট ব্যালট পেপার ওই যে আগে যে কাজ হতো সে যে লাও সে করুক। এখন এই মুহূর্তে নির্বাচন কি সম্ভব? হ্যাঁ, ফেব্রুয়ারিতে নির্বাচন ভালো কথা। ফেব্রুয়ারির আগে সংস্কার কাজগুলো করেন, পুলিশের সংস্কার করেন, আইন মন্ত্রণালয়ের যে সংস্কার আছে সেটা করেন, বিচার বিভাগের সংস্কার করেন, তারপর সংবিধানের সংস্কার করেন যাতে করে ফ্যাসিস্ট তৈরি না হয়। চাঁদাবাজিকে আপনি দমন করেন। ফখরুদ্দিন তো ঘৃণিত হলেও তার একটা কাজ তো ভালো ছিল। সে তো এই যে চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীকে কড়া অ্যাকশনে পাঠিয়েছিল। আপনি কি করতে পারছেন? ডক্টর ইউনূসের প্রতি প্রশ্ন আমাদের। আপনি কি করতে পারছেন? আপনাকে কেন মানুষ মনে রাখবে? আপনাকে তো এই যে প্রথম যখন আপনি আসছিলেন, তখন মানুষ জাতি বলছিল যে আমরা ভাগ্য ভালো যে এমন একজন শাসক পেয়েছি। হয়তোবা ভারতের সাথে একটু উচ্চবাচ্য আমরা ভালো একটু কিছু কনফ্লিক্ট করতে পারছি আমরা। এই জন্যে। কথার দ্বারা। এর এর বাইরে কিছু না। সীমান্ত হত্যা এখনো হচ্ছে। তবে এই আস্তে, আস্তে ডক্টর ইউনূসের অবস্থানটা এখন কোথায় আছে দেখেন। এখন মানুষ বলতেছে কিসের প্রয়োজন ছিল ডক্টর ইউনূসের? আমরা যদি একটা চাঁদাবাজের হাতেই যদি দেশটা চলে যায়, তারা ওই অযোগ্য উপদেষ্টার কেন ক্ষমতায় বসে রয়েছে? তারা বসে, বসে সেখান থেকে বেতন নিবেন, আরাম-আয়েশে লাক্সারি জীবনযাপন করবেন। আর রাস্তাঘাটে সাধারণ মানুষের জীবন যাচ্ছে, চাঁদার জন্য জীবন যাচ্ছে, এই সেই যেকোনো বিষয় ধরেন না কেন। কোন দলের আমরা বলতে চাচ্ছি না। এটার জন্য যাচ্ছে, ওটার জন্য যাচ্ছে। মানুষের জীবন যেন একেবারে এই যে কচু পাতার উপরে পানি যেরকম ভাবে টলমল করে যেকোনো সময় পড়ে যায়, সেরকম ভাবে। একেবারে, একেবারে তুচ্ছ নগণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন এই অবস্থাতে এই সন্ত্রাসীগুলোদের নির্বাচনের ব্যাপারে এই প্রভাব ফেলবে না। এটার কোনো বিষয় আছে। এক রাত্রে দেখবেন এই একদিনে দেখবেন কয়েক হাজার খুন হয়ে গেছে নির্বাচনে। এরকম পরিস্থিতিও তো তৈরি হতে পারে। এখন আপনি প্রশাসনের আপনি সংস্কার করলেন না। তারপরে বিচার বিভাগ সংস্কার করলেন না। ওই যে সংসদে যে ফ্যাসিস্ট হতে না পারে সেই বিষয়ে সংস্কার করলেন না। কোনো কিছুকে আপনি নিয়ন্ত্রণ করলেন না। এখন কোনো কিছুতে নিয়ন্ত্রণ না করে একটা নির্বাচন দিতে যাইলেন। আপনি নির্বাচন করবেন। এখন এই নির্বাচনটা আসলে কি নির্বাচন হবে? এখন দেখেন এই নির্বাচন নিয়ে কিন্তু এখন কিন্তু জামাত না করে গেছে অলরেডি। তারপরে এই এনসিপি দোলাচলে রয়েছে। গণ অধিকার পরিষদ এই নির্বাচন বর্জন প্রত্যাখ্যান। তারপরে ইসলামী আন্দোলনে নির্বাচন প্রত্যাখ্যান বলতে তারা বলছে যে এই সময় আমরা নির্বাচনে রাজি আছি, তবে পিয়ার পদ্ধতি তারা চেয়েছে, তার সাথে সাথে বলছে সংস্কার কার্যক্রম এবং বিচার, মানে একটা বিচার আপনি দৃশ্যমান দেখাতে পারলেন না। আপনি শুধু নির্বাচনের জন্য হলে তো আপনি 3 মাস পরে 3 মাসের ভেতরে একটা নির্বাচনের ব্যবস্থা করে সরে যাওয়া উচিত ছিল। একটা নির্বাচনে যদি আয়োজন, তারপর আবার একটা নির্বাচনে একটা দলের মতের উপরে ভিত্তি করে আপনি ওই সময়টাকে আপনি তারিখটাকে নির্দিষ্ট করে দিলেন। কারণ ওই মাসটাকে নির্দিষ্ট করেন। কারণ এখানে তো সবগুলো দলের সাথে বসে এই ডিক্লারটা দেওয়ার কথা ছিল। এখন আপনি কোন দিকে ম্যানেজ হলেন সেটা নিয়ে তো এখন কনফিউশন আছে মানুষের ভেতরে। তো মানুষ কিভাবে আশা করে যে ডক্টর ইউনূসের কাছে একজন ফেয়ার একটা নির্বাচন পাবে? এই মুহূর্তে ডক্টর ইউনূস তো নিজের সম্মানটা নিজেই তিনি খোয়াচ্ছেন। তাকে যে আশা নিয়ে স্বপ্ন নিয়ে মানুষ ক্ষমতায় বসিয়েছিলেন তার ছিটে ফুটাও দেখাতে পারে না। কি দেখাতে পারছে? অর্থনীতির এই চাকাটা সচল ছাড়া আপনি কোন সেক্টরটাতে আপনি দেখাতে পারবেন যে ডক্টর ইউনূস একটা ভালো কোনো কিছু দেখাতে পেরেছে? বিচার বিভাগ দেখেন, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, মাঠে দেখেন মানুষ চায় জীবনের নিরাপত্তা আগে চায়। সেই জায়গাটা একেবারে তার সফলতা 0%। তো ডক্টর ইউনূসকে কেন মানুষ মনে রাখবে? বরঞ্চ যদি একপেশে নির্বাচন হয়, মানুষ গাদ্দার হিসেবে যেমন ভাবে ফখরুদ্দিনকে মানুষ মনে করে, ঠিক ডক্টর ইউনূসকেও জাতি গাদ্দার হিসেবে বহু যুগ ধরে চিনবে। যদি এরকম ভাবে শুধু নির্বাচনটার জন্য তিনি পাগল পারা হয়ে যান। কারণ এই এত রক্ত শুধু নির্বাচনের জন্য দেয় না। নির্বাচন হবে, তবে এই সংস্কার কাজগুলো করেন যাতে করে জাতি একটা মুক্তি পায়। না হলে দেখেন এই অবস্থাতে হলে নির্বাচন আপনার ফেব্রুয়ারিতে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আর আপনাদের বিষয় জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।